আজকের আলোচনার জন্য আমাদের হাতে রয়েছে জেমস ক্লিয়ারের বেশ বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসের একটা সারসংক্ষেপ। হ্যাঁ, খুবই জনপ্রিয় বই। আর এর মূল ধারণাটা কিন্তু বেশ অন্যরকম। মানে বড় সাফল্যের জন্য নাকি বিশাল কিছু করার দরকার নেই, ছোট ছোট অভ্যাস সেগুলোই নাকি জীবনে বড় পরিবর্তন আনে। ঠিক তাই। আমরা এই সারসংক্ষেপটা নিয়ে আজ একটু গভীরে যাব, দেখব যে কিভাবে এই আপাত দৃষ্টিতে ছোট কাজগুলো মানে সময়ের সাথে সাথে এত বড় ফলাফল দিতে পারে। হুম। আমাদের চেষ্টা থাকবে এর থেকে মূল বিষয়গুলো বের করে আনা, যা হয়তো আমরা রোজকার জীবনে কাজে লাগাতে পারি। অবশ্যই। এই আলোচনাটা আসলে অভ্যাস তৈরি করা বা ভেঙে ফেলার পেছনের যে বিজ্ঞান বা বলা ভালো মনস্তত্ত্ব আর পদ্ধতিগুলো সেগুলো নিয়ে। হ্যাঁ। সারসংক্ষেপটা আমাদের এটাই দেখায় যে প্রতিদিন আমরা যে ছোট ছোট সিদ্ধান্ত নিই সেগুলো কিভাবে প্রায় আমাদের অজান্তেই আমাদের ভবিষ্যতের ভিতটা গড়ে তোলে। শুরুতেই যে বিষয়টা নিয়ে খুব কথা হয় সেটা হলো প্রতিদিন মাত্র 1% উন্নতি। এটা শুনতে কেমন যেন খুবই সামান্য লাগে, তাই না? হ্যাঁ, একেবারে। কিন্তু লেখক বলছেন এর দীর্ঘমেয়াদী প্রভাব নাকি বিশাল, অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো। এটা কি সত্যি এতটা পাওয়ারফুল? হ্যাঁ, আমার মনে হয় এটাই বইটার অন্যতম প্রধান একটা স্তম্ভ। এই 1%-এর ধারণাটা শুনতে যতই ছোট লাগুক, এর যে কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি প্রভাব সেটা অবিশ্বাস্য। ভাবুন, যদি কেউ প্রতিদিন মাত্র 1% করে ভালো হতে থাকে তাহলে বছর শেষে উন্নতিটা প্রায় 37 গুণ হয়। 37 গুণ? সত্যি? হ্যাঁ, আর এর উল্টোটাও কিন্তু একই রকম সত্যি। যদি রোজ 1% করে খারাপ হতে থাকে, ধরুন ছোট ছোট ভুল সিদ্ধান্ত, একটু বেশি জাঙ্ক ফুড বা সোশ্যাল মিডিয়া কয়েক মিনিট বেশি নষ্ট করা। হ্যাঁ, এগুলো তো হয়েই থাকে। ঠিক, এগুলো জমতে জমতে বছর শেষে প্রায় শূন্যের কোঠায় পৌঁছে দিতে পারে। তাই সাফল্য বা ব্যর্থতা কোনোটাই কিন্তু একদিনের বিশাল কোনো কাজের ফল না। আচ্ছা। বরং এটা প্রতিদিনের ওই অতি ক্ষুদ্র অভ্যাসগুলোরই একটা যোগফল। এটা আসলেই ভাবার মতো কথা, কিন্তু অভ্যাস বদলানো তো বেশ কঠিন কাজ। সারসংক্ষেপে একটা আইডিয়ার কথা বলা হয়েছে যে ফলাফলের দিকে না তাকিয়ে নিজের পরিচয় বদলানোর দিকে জোর দেওয়া। হ্যাঁ, আইডেন্টিটি বেসড হ্যাবিটস। হ্যাঁ, যেমন ওজন কমাতে চাই এটা না ভেবে যদি ভাবা যায় আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ, এই ভাবনাটা নাকি বেশি কাজে দেয়। এটা কিভাবে কাজ করে একটু বলবেন? এটা খুবই পাওয়ারফুল একটা সাইকোলজিক্যাল শিফট। যখন আমরা কোনো আচরণকে আমাদের নিজেদের পরিচয়ের অংশ হিসেবে দেখতে শুরু করি, তখন সেটা পালন করাটা আর বোঝা মনে হয় না। ও আচ্ছা। তখন ওটা স্বাভাবিক মনে হয়। ধরুন, কেউ যদি নিজেকে ধূমপায়ী ভাবে, যে ছাড়তে চাইছে, তার জন্য প্রতিটা সিগারেট অফার রিজেক্ট করা একটা লড়াইয়ের মতো। ঠিক। কিন্তু সে যদি ভাবতে শুরু করে আমি একজন অধূমপায়ী, তখন সিগারেট না খাওয়াটা তার নতুন পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ। কাজটা অনেক সহজ হয়ে যায়। ইন্টারেস্টিং। লক্ষ্যগুলো যেমন ধরুন 10 কেজি ওজন কমানো, এগুলো অর্জনের পর মোটিভেশন কমে যেতে পারে। কিন্তু পরিচয় ভিত্তিক অভ্যাস, যেমন আমি একজন ফিট মানুষ, এটা দীর্ঘস্থায়ী হয়, কারণ এটা কোনো নির্দিষ্ট ডেডলাইনের ওপর নির্ভর করে না। এটা আপনি কে তার অংশ। বাহ, অর্থাৎ অভ্যাসটাকে নিজের সত্তার একটা অংশ বানিয়ে ফেলতে হবে। একদম। আচ্ছা, এই অভ্যাস তৈরির জন্য বইটাতে একটা 4 ধাপের মডেলের কথা বলা হয়েছে। কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড, মানে ইঙ্গিত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া আর পুরস্কার। এই চক্রটা ঠিক কিভাবে চলে? হ্যাঁ, এটাকে হ্যাবিট লুপ বা অভ্যাস চক্র বলা হয়। আর এটাই আমাদের প্রায় সব অভ্যাসের মূল ভিত্তি। আচ্ছা। প্রথম ধাপটা হলো ইঙ্গিত বা কিউ। এটা হলো সেই ট্রিগার যা আমাদের মস্তিষ্ককে একটা অটোমেটিক আচরণ শুরু করতে বলে। যেমন? যেমন ধরুন, একটা নির্দিষ্ট সময় বিকেল 5টা, বা একটা জায়গা রান্নাঘর, অথবা একটা অনুভূতি ক্লান্তি, কিংবা অন্য কোনো মানুষ। ওকে। এরপর আসে আকাঙ্ক্ষা বা ক্রেভিং। এটা হলো সেই ভেতরের টান বা ইচ্ছা যা আমরা পূরণ করতে চাই। মজার বিষয় হলো, আমরা কিন্তু আসলে অভ্যাসটা চাই না, আমরা চাই তার পেছনের অনুভূতিটা। মানে? যেমন কেউ কফি খেতে চায় কারণ সে আসলে সতেজ বোধ করতে চায়। কফিটা হলো উপায়। ও আচ্ছা আচ্ছা। তৃতীয় ধাপ হলো প্রতিক্রিয়া বা রেসপন্স। এটাই হলো সেই আসল কাজটা বা অভ্যাসটা যা আমরা করি। এটা হতে পারে কোনো চিন্তা বা কোনো শারীরিক কাজ, যেমন ফোন চেক করা বা এক গ্লাস জল খাওয়া।
আর সবশেষে আসে পুরস্কার বা রিওয়ার্ড। এটা হলো সেই সন্তুষ্টি বা সুবিধা যা আমরা ওই প্রতিক্রিয়া থেকে পাই। এই পুরস্কারটাই আমাদের মস্তিষ্ককে শেখায় যে এই পুরো চক্রটা মনে রাখার মতো, আর ভবিষ্যতে একই ইঙ্গিত পেলে আবার এই কাজটা করা লাভজনক। বাহ! আর এই চক্রটা যতবার রিপিট হয়, অভ্যাসটা তত বেশি অটোমেটিক বা মজবুত হতে থাকে। তার মানে এই পুরো চক্রটাকেই ব্যবহার করে ভালো অভ্যাস গড়া বা খারাপ অভ্যাস ভাঙার কৌশলগুলো তৈরি করা হয়েছে, তাই তো? একদম ঠিক। সারসংক্ষেপে দেখলাম ভালো অভ্যাসকে নাকি স্পষ্ট, আকর্ষণীয়, সহজ আর সন্তোষজনক করতে হবে, আর খারাপ অভ্যাসের ক্ষেত্রে ঠিকের উল্টো। হ্যাঁ, জেমস ক্লিয়ার এই হ্যাবিট লুপের উপর ভিত্তি করেই অভ্যাস পরিবর্তনের 4টে সূত্র বা 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ দিয়েছেন। আচ্ছা, কি কি সেগুলো? ভালো অভ্যাস গড়তে হলে 1. ইঙ্গিতটাকে স্পষ্ট করুন, মেক ইট অবভিয়াস। মানে যা করতে চান তার চিহ্ন বা অনুস্মারক চোখের সামনে রাখুন। যেমন সকালে ব্যায়ামের পোশাকটা আগের রাতেই বের করে রাখা। ওকে, সহজ। 2. আকাঙ্ক্ষাটাকে আকর্ষণীয় করুন, মেক ইট অ্যাট্রাক্টিভ। অভ্যাসটাকে এমন কিছুর সাথে জুড়ুন যা আপনি এমনিতেই পছন্দ করেন। ধরুন ব্যায়াম করার সময় পছন্দের গান শোনা। ঠিক। 3. প্রতিক্রিয়াটাকে সহজ করুন, মেক ইট ইজি। শুরুটা যতটা সম্ভব সহজ করতে হবে, বাধা কমাতে হবে। ক্লিয়ারের একটা বিখ্যাত নিয়ম আছে, 2 মিনিট রুল। নতুন অভ্যাস শুরু করলে প্রথম কয়েকদিন শুধু 2 মিনিটের জন্য করুন। মাত্র 2 মিনিট? উদ্দেশ্য হলো শুরু করাটা। যেমন বই পড়ার অভ্যাস করতে হলে শুধু 1 পাতা পড়ুন, দৌড়াতে হলে শুধু জুতোর ফিতেটা বাঁধুন। শুরুটা সহজ হলে লেগে থাকা সহজ হয়। দারুণ আইডিয়া। আর 4 নম্বর হল পুরস্কারটাকে সন্তোষজনক করুন, মেক ইট স্যাটিসফাইং। অভ্যাসটা পালন করার পর নিজেকে একটা তাৎক্ষণিক ভালো লাগা দিন। সেটা হতে পারে ক্যালেন্ডারে একটা টিক দেওয়া বা নিজেকে মনে মনে বাহাবা দেওয়া। আর খারাপ অভ্যাস ভাঙতে হলে এই নিয়মগুলোকেই উল্টে দিতে হবে। ইঙ্গিতটাকে অদৃশ্য করুন, আকাঙ্ক্ষাটাকে অনাকর্ষণীয় করুন, প্রতিক্রিয়াটাকে কঠিন করুন, আর পুরস্কারটাকে অসন্তোষজনক করে তুলুন। খুব লজিক্যাল লাগছে শুনতে। পরিবেশের প্রভাব নিয়েও তো বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? অনেক সময় মনে হয় যেন আমাদের ইচ্ছাশক্তিটাই সব, কিন্তু পরিবেশও কি এতটা ম্যাটার করে? পরিবেশের শক্তি অমচনান। আমরা হয়তো এটাকে অতটা পাত্তা দিই না, কিন্তু ক্লিয়ার বলছেন পরিবেশ হলো একটা অদৃশ্য হাত যা আমাদের আচরণকে নিঃশব্দে নিয়ন্ত্রণ করে। তাই নাকি? হ্যাঁ, ভেবে দেখুন, দোকানে কেন চকলেট বা চিপসের মতো জিনিস ক্যাশ কাউন্টারের কাছে রাখে? কারণ ওটা চোখের সামনে থাকে, হাতে নেওয়া সহজ। ঠিক ঠিক। ভালো অভ্যাসের ক্ষেত্রেও একই যুক্তি। পড়ার টেবিলে যদি বই সাজানো থাকে, পড়ার সম্ভাবনা বাড়ে। ফ্রিজে যদি ফল কাটা থাকে, সেটা খাওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ ইঙ্গিতগুলো সহজলভ্য। উল্টো দিকে খারাপ অভ্যাসের ইঙ্গিতগুলো যদি পরিবেশ থেকে সরিয়ে ফেলা যায়, যেমন ফোনটা বেডরুমের বাইরে চার্জ দেওয়া বা বাসায় অস্বাস্থ্যকর খাবার না রাখা, তাহলে সেই অভ্যাসগুলো এড়িয়ে চলা অনেক সহজ হয়ে যায়। নিজের ইচ্ছা শক্তির ওপর ভরসা করার চেয়ে পরিবেশটাকে নিজের সুবিধে মতো সাজিয়ে নেওয়াটা অনেক বেশি নির্ভরযোগ্য কৌশল। এটা কিন্তু খুব বাস্তব কথা। আমরা অনেক সময় শুধু মোটিভেশন খুঁজি, কিন্তু পরিবেশটা বদলালেই হয়তো কাজটা অর্ধেক হয়ে যায়। ঠিক। আচ্ছা, আর একটা বেশ মজার কনসেপ্ট ছিল সিস্টেম বনাম লক্ষ্য। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ধরুন একটা বই লেখা শেষ করা, এটা লক্ষ্য, কিন্তু প্রতিদিন 500 শব্দ লেখা, এটা হলো সিস্টেম। কেন সিস্টেম বেশি জরুরি বলা হচ্ছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা সাধারণত লক্ষ্যের দিকেই ছুটি, তাই না? যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা বা ওজন কমানো বা ম্যারাথন দৌড়ানো। হ্যাঁ, ওটাই তো স্বাভাবিক। কিন্তু ক্লিয়ার বলছেন যারা সফল হয় আর যারা হয় না, তাদের লক্ষ্য কিন্তু প্রায়শই একই থাকে। আসল পার্থক্যটা গড়ে দেয় তাদের প্রক্রিয়া বা সিস্টেম। কিভাবে? লক্ষ্যের কিছু সমস্যা আছে, যেমন লক্ষ্য অর্জন হয়ে গেলে অনেক সময় প্রেরণা চলে যায়, বই লেখা শেষ, এবার কি? অথবা যদি লক্ষ্যে পৌঁছাতে না পারা যায়, তাহলে হতাশা আসে। ঠিক। কিন্তু সিস্টেম হলো একটা চলমান প্রক্রিয়া। আপনি যদি প্রতিদিন 500 শব্দ লেখার একটা ভালো সিস্টেম তৈরি করেন, বইটা একসময় শেষ হবেই। আপনি যদি নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া আর ব্যায়াম করার সিস্টেম চালু রাখেন, ওজন একসময় কমবেই। সিস্টেমের উপর ফোকাস করলে আপনি প্রসেসটাকে উপভোগ করতে শুরু করেন, শুধু ফলাফলের জন্য অপেক্ষা করেন না। মানে যাত্রাপথটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদম
তাই দীর্ঘমেয়াদী উন্নতির জন্য একটা ভালো সিস্টেম তৈরি করা নিছক একটা লক্ষ্যের পেছনে ছোটার চেয়ে অনেক বেশি টেকসই এবং কার্যকর। খুব সুন্দর ব্যাখ্যা। এর সাথে জুড়ে আর একটা কৌশলের কথা মনে পড়ছে, অভ্যাস স্ট্যাকিং বা হ্যাবিট স্ট্যাকিং। হ্যাঁ, খুব কাজের একটা কৌশল। মানে একটা পুরনো ইতিমধ্যেই চালু অভ্যাসের সাথে একটা নতুন অভ্যাসকে জুড়ে দেওয়া। যেমন সকালে দাঁত মাজার পর আমি এক গ্লাস জল খাবো। এটা কি নতুন অভ্যাস শুরু করার খুব সহজ একটা উপায়? হ্যাঁ, এটা অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। কারণটা খুব সহজ। আমাদের পুরনো অভ্যাসগুলো তো ইতিমধ্যেই আমাদের মস্তিষ্কে গেঁথে গেছে, তাই না? সেগুলোর জন্য নির্দিষ্ট ইঙ্গিত বা ট্রিগার তৈরি হয়েই আছে। হ্যাঁ। অভ্যাস স্ট্যাকিংয়ের মাধ্যমে আমরা একটা নতুন অভ্যাসকে সেই পুরনো অটোমেটিক অভ্যাসের সাথে আঠার মতো লাগিয়ে দিই। তখন কি হয়, পুরনো অভ্যাসটা শেষ হওয়াই নতুন অভ্যাসটা শুরু করার জন্য একটা রেডিমেড ইঙ্গিতের কাজ করে। ও আচ্ছা। ফলে নতুন করে কোনো ট্রিগার বা রিমাইন্ডার সেট করার দরকার হয় না। সূত্রটা হলো, আমার বর্তমান অভ্যাসের পর আমি আমার নতুন অভ্যাসটি করব। যেমন দুপুরের খাবার শেষ করার পর প্লেটটা ধুয়েই আমি অফিসের একটা জরুরি ইমেলের উত্তর দেব। অথবা বিছানায় শোয়ার আগে পালিশটা ঠিক করার পর আমি দিনের 3টে ভালো জিনিসের কথা ভাবব। এটা নতুন অভ্যাসকে খুব সহজে দৈনন্দিন রুটিনের সাথে মিশিয়ে দেয়। দারুণ তো। তার মানে ছোট ছোট কিন্তু স্মার্ট কিছু কৌশল ব্যবহার করে অভ্যাস গড়া বা ভাঙা যায়। হ্যাঁ। কিন্তু একটা সমস্যা হয়। ধরুন সব প্ল্যান মাফিক চলছে, হঠাৎ একদিন বা দুদিন নিয়মটা মানা হলো না। তখন মনে হয় ধুর, সব শেষ, আর কন্টিনিউ করার ইচ্ছেটাই চলে যায়। হ্যাঁ, এটা খুবই কমন একটা সমস্যা। সারসংক্ষেপে দেখলাম ধারাবাহিকতার উপর খুব জোর দেয়া হয়েছে, পারফেকশনের উপর নয়। এর মানে কি এটাই যে হোঁচট খেলেও হাল ছেড়ে দেওয়া চললে না? অবশ্যই, এটাই হয়তো অভ্যাস ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিকতার পরিবর্তন। অনেকেই একটা অল অর নাথিং বা সব অথবা কিছুই না মানসিকতায় ভোগেন। ঠিক। ভাবেন, হয় আমাকে রোজ জিমে যেতে হবে, নয়তো যাওয়াই বন্ধ। একদিন ফাস্টফুড খেয়ে ফেললে ভাবেন এই সপ্তাহের ডায়েটটাই বরবাদ। হ্যাঁ, এরকমই তো মনে হয়। কিন্তু ক্লিয়ার বলছেন, পারফেকশনের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আসল লক্ষ্য হল ধারাবাহিকতা বজায় রাখা। মাঝে মধ্যে রুটিন ব্রেক হবেই, ভুল হবেই, এটা স্বাভাবিক। তাহলে কি করা উচিত? গুরুত্বপূর্ণ হল যত তাড়াতাড়ি সম্ভব আবার ট্র্যাকে ফেরা। ওনার একটা খুব সুন্দর নিয়ম আছে, নেভার মিস টুয়াইস। মানে চেষ্টা করতে হবে যেন পরপর 2 দিন একই অভ্যাস বাদ না যায়। বাহ। একদিন বাদ পড়তেই পারে, সেটা একটা দুর্ঘটনা। কিন্তু পরপর 2 দিন বাদ পড়া মানে একটা নতুন খারাপ অভ্যাসের শুরু। তাই একদিন মিস হলে পরের দিন অবশ্যই সেটা করতে হবে। হয়তো পুরোটা পারলেন না, অল্প একটু করুন। 100% করতে না পারলে 50% বা 10% করাটাও কিন্তু 0% করার চেয়ে অসীম গুণ ভালো। এই ছোট ছোট কামব্যাকগুলোই দীর্ঘমেয়াদে আসল পার্থক্যটা গড়ে দেয়। তার মানে পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু লেগে থাকতে হবে। ঠিক তাই, কনসিস্টেন্সি ইজ কি। তাহলে যদি আমরা পুরো সারসংক্ষেপের মূল শিক্ষাগুলো এক জায়গায় আনার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ায়? 10টা পয়েন্ট ছিল মনে হয়। হ্যাঁ, মোটামুটি এরকম দাঁড়ায়। 1. প্রতিদিনের ওই 1% উন্নতি, ওটাই দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনে। ঠিক। 2. লক্ষ্যর চেয়ে প্রক্রিয়া বা সিস্টেম তৈরি করাটা বেশি জরুরি। 3. আমাদের চারপাশের পরিবেশ, ওটা অভ্যাসকে দারুণভাবে প্রভাবিত করে, আর সেটাকে ডিজাইন করা সম্ভব। একদম। 4. পরিচয় পরিবর্তন, মানে আমি কে, সেই ভাবনাটা বদলালে অভ্যাস বদলানো সহজ হয়। 5. ওই 4টে সূত্র, ভালো অভ্যাসকে স্পষ্ট, আকর্ষণীয়, সহজ, সন্তোষজনক করা, আর খারাপের ক্ষেত্রে উল্টোটা। হ্যাঁ। 6. অভ্যাস ওই কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড চক্রেই তৈরি হয়। 7. যেটা এইমাত্র বললাম, নিখুঁত হওয়ার চেয়ে ধারাবাহিক হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেভার মিস টুয়াইস। ঠিক। 8. অভ্যাস স্ট্যাকিং, পুরনো অভ্যাসের সাথে নতুনকে জুড়ে দেওয়াটা খুব কাজের। নয়, সাফল্য আসলে কোনো একটা বড় ঘটনা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফল। এবং 10. অভ্যাসের আসল শক্তিটা বোঝা যায় অনেক সময় পর, ধৈর্য ধরতে হয়। বাহ, এই 10টা পয়েন্ট কিন্তু দারুণভাবে পুরো বইটার মূল নির্যাসটা তুলে ধরেছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, সবকটা পয়েন্ট একে অপরের সাথে জড়িত। সব মিলিয়ে অভ্যাস পরিবর্তনের একটা সম্পূর্ণ দর্শন বা ফ্রেমওয়ার্ক তৈরি করে।
এই আলোচনা থেকে তাহলে আমার কাছে সবচেয়ে বড় যে শিক্ষাটা লাগছে সেটা হলো আমাদের ভবিষ্যৎ কিন্তু কোনো একটা ম্যাজিক মোমেন্ট বা বিশাল লাক ফ্যাক্টরের ওপর নির্ভর করে না, না, একেবারেই না। বরং প্রতিদিন আমরা যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিচ্ছি, যেগুলোকে হয়তো আমরা তেমন গুরুত্বই দিই না, সেই আপাত দৃষ্টিতে তুচ্ছ কাজগুলো বা এড়িয়ে যাওয়া কাজগুলো, সেগুলোর সমষ্টি ধীরে ধীরে আমাদের ভবিষ্যতের পথটা তৈরি করে দেয়। একেবারে ঠিক কথা। জেমস ক্লিয়ারের মূল মেসেজটাই এটা। বড় স্বপ্ন দেখুন, কিন্তু ফোকাসটা রাখুন একদম ছোট ছোট পদক্ষেপে, ওই অ্যাটমিক বা পারমাণবিক আকারের অভ্যাসগুলোর ওপর, যেগুলো নিয়মিতভাবে করতে থাকলে সময়ের সাথে সাথে জীবনের গতিপথটাই পাল্টে ফেলার ক্ষমতা রাখে। শক্তিটা আসলে ওই ধারাবাহিক ক্ষুদ্রতার মধ্যেই লুকিয়ে আছে। আজকের মতো তাহলে এখানেই থামি। আলোচনাটা খুব ভালো লাগলো। আমারও। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই। যেহেতু জানলাম যে ছোট ছোট অভ্যাসই এত বড় প্রভাব ফেলতে পারে, তাহলে এই মুহূর্তে নিজের জীবনে কোন একটা অতি ক্ষুদ্র অভ্যাস যোগ করা বা বাদ দেওয়া যেতে পারে, যা হয়তো সবচেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন আনতে পারে? এটা নিয়ে একটু ভাবার সুযোগ রইল।